আমি সিদ্ধান্ত দিচ্ছি আমাকে নভেম্বরের মধ্যে যদি ছেড়ে দেওয়া হয়, মাঝখানে ডিসেম্বর রেখে জানুয়ারি থেকে আমি উদ্যোগ নেবো টাকা ফেরত দেওয়া। কিন্তু আমাকে নভেম্বরে ছাড়া হয়, আমাকে ছাড়া হয়েছে এখন জানুয়ারিতে। সুতরাং আমি ফেব্রুয়ারিটা সময় নিব, নিয়ে মার্চের থেকে উদ্যোগ নেবো। ওই একই কথা, মাঝখানে এক মাস আমাকে টাইম দিতে হবে, আমাকে বুঝতে হবে কোন খাত থেকে কেমনে দেবো। তবে প্রাথমিক পর্যায়ে আমরা চিন্তা করতেছি যারা খুব বেশি নিডি, যাদের অবস্থা একেবারে মানে নুন আনতে পান্তা ফুরায়, এদের একটা লিস্ট তৈরি করবো। ওরা, আমি বিশ্বাস করি কিছু লোকের টাকা নগদে দিতেই হবে। না, আদালত তো আর সেই ধরনের মামলাই করে না। আপনি কথাটা বুঝেন না কেন? আদালতে কোন ডিস্ট্রিবিউটর বিনিয়োগকারী মামলা করছেন, তাহলে আদালত দায় করে রায় দিব কেন? তাহলে এই যে 4500 যে ডাবল জরিমানা করছে এটা কাটা এটা আমরা আপিল করব, এটা আমরা আপিল করব। আমরা কেন পাবলিকের টাকা আমরা সরকারের দেব? কিন্তু আপনার বিরুদ্ধে ডিস্ট্রিবিউটর মামলা করে নাই তাই আপনি উদ্যোগ নেবেন না, এটা তো আমরা তো গুড ফেইথে উদ্যোগ নেব। আমরা তো মামলা করছে ও আদালত বলছে সে কারণে না, আমরা নিজে থেকে অব্লিগেশনে ফিল করতেছি যে এখানে কয়েকশো কোটি টাকা আমাদেরকে যোগান দিয়ে কিছু লোকের বাঁচায় রাখতে হবে, কারণ তারা বাইচা থাকলে আমাদের ব্যবসা হবে। একদম নিডফুল যেগুলো আছে সেগুলো একটা লিস্ট করবো আমরা আপনাদের মাধ্যমে, যে কাদেরকে না দিলেই নয়, আর যাদেরকে না দিয়ে রাখা যাবে তাদেরকে ধীরে ধীরে দেবো আস্তে আস্তে। আমাদের কিন্তু দেওয়ার ক্যাপাসিটি আছে ইনশাআল্লাহ, কিন্তু ক্যাপাসিটি আমাদের হাতে নাই। ক্যাপাসিটি এখন সরকারের হাতে চলে গেছে। সরকার থেকে ক্যাপাসিটিটা ট্রান্সফার করতে হবে, যে আমাদের প্রপার্টি আমাদের বুঝাই দেন, ব্যাংক অ্যাকাউন্ট বুঝাই দেন। এমন বোধ আমার যতটুকু ধারণা 1-150 কোটি টাকা ক্যাশ আছে। এই 1-150 কোটি টাকা দিয়ে শুরু করা যাবে মার্চের থেকে, যদি আমরা ফেব্রুয়ারির মধ্যে আদালত আমাদের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেয়। ধরেন ফেব্রুয়ারির মধ্যে খুলে দিল, এবং আমরা উদ্দেশ্য বলবো আমরা টাকা ফেরত দেওয়ার জন্য ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিই, তখন আমরা দেওয়া শুরু করবো। এই যে বিভিন্ন সম্পদগুলো বেদখল হয়ে গেছে অনেকগুলো, সেগুলো আদালতের মাধ্যমে দখল করতে হবে। মাটি এমন এক জিনিস, এটা কেউ দখল করতে পারে না। এই যে 2012 সাল থেকে আসলে এই যে সারা বাংলাদেশের বিষয়ে বাইরে থেকে বিভিন্ন ডিস্ট্রিবিউটর আছে, এই যে আপনাকে যে সাপোর্ট দিয়ে গেছে, এদের জন্য আলাদাভাবে কোনো কর্মসংস্থান করার ব্যবস্থা আছে এরকম? কর্মসংস্থান না, এরা সবাই আমার ব্যবসায়িক পার্টনারদেরকে মালিক বানাবো। কিসের কর্মসংস্থান? চাকরি কোনো চাকরি নেই, চাকরি বন্ধ, সব ব্যবসায়ী পার্টনার। এদেরকে হয়তো দাস থেকে আমি 100 টাকা শেয়ার নিচ্ছি, তারা 200 টাকা দেওয়ার কথা দেবো, ওইটাই দেবো, যেটা ওয়াদা সেটাই দেবো। তারা মালিকই হবে। যারা বিনিয়োগ করেছিলেন তারা তো 12 বছর কোনো টাকাও পায় নাই, লাভও পায় নাই, সেক্ষেত্রে এটা কি? আমিও তো পাইনি, আমার তো 2 কোটি টাকা শেয়ার। আপনি এটা সরকারের কাছে ক্ষতিপূরণ চাই মামলা করবেন মাল্টিভার্সের পক্ষ থেকে একজনে, বা আমরা অনেকে মিলে মাল্টিভার্সের পক্ষ থেকে ক্ষতিপূরণ চাবো। আমাদের এই ব্যবসা বন্ধ থাকার কারণে আমরা ডিভিডেন্ড পাইনি, ব্যবসা চাই না, আমরা ক্ষতিপূরণ চাই। গতকালকে আদালতে এই যে আপনি যখন রায় হয়েছে তখন একজন আইনজীবী পাশ দিয়ে যাচ্ছিলেন, যখন লাইভ চলছিল, নিউজ কভার হচ্ছিল, তখন বলা হচ্ছিল যে কত বছর ওনার সাজা হয়েছে, 12 বছর। তো কত বছর সাজা কেটেছেন? যে 12 বছর 3 মাস প্লাস। বললো আপনারা সকলে দ্রুত মানহানি মামলা করেন। মানহানি কেন হবে? ক্ষতিপূরণ মামলা করেন, সে ক্ষতিপূরণের মামলা করেন আপনারা, কারণ এটার ব্যাপারে আপনার পদক্ষেপ নেন, কারণ এই যে 3টা মাস যে সময় চলে গেছে এটা ক্ষতিপূরণ দিতে হবে। 3 মাসের না, আমরা ক্ষতিপূরণ 12 বছরের 3 মাসের চাওয়া মানে হচ্ছে আমরা সাজাটাকে মেনে নিই, আমরা পুরোটাই আমরা মানতে রাজি না। আমার কথা হচ্ছে আমি কার খালুরে, এখানে কথাটা এই জন্য, যারা আমার পাওনাদার তারা আমার বিরুদ্ধে অভিযোগ করে না, আপনাকে রাস্তা দিয়ে হাইটা যেতে বলার, হু আর ইউ? আর দুদকের তো প্রাইভেট কোম্পানিতে নাক গলানোর এখতিয়ারই নেই, দুদকের তো সরকারি প্রতিষ্ঠানের দুর্নীতি। মানি লন্ডারিং কাকে বলে? মানি লন্ডারিং বলে আপনি অবৈধভাবে কোনো অর্থ উপার্জন করলে সেটা বিভিন্ন জায়গায় লেয়ারিং করলে মানি লন্ডারিং। আমাদেরকে অবৈধ কেন বলা হয়েছে আপনাকে আগে বুঝতে হবে। MLM পদ্ধতিতে লেনদেন হয়েছে, এটাই অবৈধ। এখন আমাদেরকে আদালতে আগে ফাইট করতে হবে আদৌ MLM পদ্ধতিতে লেনদেন অবৈধ কিনা। যদি আদালত বলে MLM পদ্ধতিতে আমাদের MLM অবৈধ না, তাহলে আমাদের টোটাল মামলায় ওখানে শেষ, আর দরকার নেই। গতকালকে এই যে রায়ের পর যখন নাকি প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে জাহাঙ্গীর সাহেব, উনি একটা বিষয় এভাবে বলেছেন মিডিয়ার সামনে, সকল মিডিয়াগুলোতে আসছে, যে আদালতের অনুমতি ছাড়াই 2006 সাল থেকে ওনারা 5000 কোটি টাকা টোটাল গাছ বিক্রি করে ফেলছে। ডেস্টিনি গ্রুপে তো লেনদেনই হচ্ছে 5121 কোটি। এটা ওই গাছের মাধ্যমে, এটা কি মিথ্যা তথ্য? এটা উনি ওইটা ওনাকে যেভাবে ব্রিফ করছে ওনার বাদী, ওনার দোষ। আমি যদি আমার উকিলের কাছে মিথ্যা ব্রিফ করি, আমার উকিল সেভাবে কথা বলবো না, এটা তো জাহাঙ্গীর সাহেবের দোষ না। এইটা জাহাঙ্গীর সাহেবকে বাদী যেভাবে ডিকটেট করছে, ব্রিফ করছে, এইভাবে সে কথা বলছে।
আপনাকে বুঝতে হবে লয়ার কিন্তু কখনো নিজের থেকে বানায় কথা বলে না। লয়ারকে যে তথ্য দেওয়া হয় সেটাই বলে, কারণ জাহাঙ্গীর সাহেবের এখানে কোনো স্বার্থই নেই মিথ্যা কথা বলার। ওনাকে এরকম কথাও বলা হয়েছে যে আমরা হাজার হাজার কোটি টাকার গাছ বেচছি, গাছ একটাও লাগাই, কেন আমরা 1 কোটি গাছ লাগাইছি না? তাইলে 1 কোটির বেশি। উনি আদালতে স্যার আরেকটা বিষয় উনি যাই বলছে কথাটা শুনে আগে উকিলের ভূমিকাটা বুঝতে হবে। একজন উকিল যখন কথা বলে সে কিন্তু উকিল না, সে তখন বাদীর প্রক্সি দেয়। দেখবেন সে কি বলে, যখন আসামির প্রক্সি দেয় তখন বাদী, তখন উকিল বলে কি, স্যার আমি অপরাধ করি নাই। তার মানে কি এটা উকিল উকিলের কথা কইতেছে? আসামির পক্ষে বলতেছে আমি অপরাধ করি নাই। তো একজন সরকারি উকিল যখন কথা বলে সে আমি মানি সে না, সে আমি মানি বাদী, সে বাদীর প্রক্সি দিচ্ছে। স্যার কি কন্ডিশনের ব্যাপারে কি মানে প্ল্যান পরিকল্পনা কি করবে? সবই আপিল করতে হবে। কথাটা হচ্ছে যতদিন আইনের সুব্যবস্থা না আসবে, আইনের স্বচ্ছতা না আসবে, বাংলাদেশে যতদিন পর্যন্ত জবাবদিহিতা তৈরি না হবে, ততদিন আমি আপনি না শুধু বাংলাদেশ সবাই আইনের বিড়ম্বনা হবে। সেক্ষেত্রে আপনাকে শুধু আপিলে যেতে হবে। আপনার শেষ জায়গা কোনটা যাওয়ার? আদালত। আপনি আদালতে স্যার গতকালকে একটা বিষয়, সেটা হচ্ছে মাল্টিপারপাস মামলার মধ্যে যে জরিমানাটা করা হয়েছে, ঠিক তার সাথে এখানে ডাবল জরিমানা করা হয়েছে, সেটা কি আসলে কি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হচ্ছে আপনার দৃষ্টিতে? এই কথাগুলো আমরা আপিল করব, এই কথাগুলো আমরা আপিল করব আদালতে, কিন্তু তার অর্থ এই নয় যে আমি ওপিনিয়ন দিব যে এটা ঠিক হয়নি। আমি তো জাজমেন্ট দেওয়ার কেউ না। আমি সংক্ষুব্ধ হিসাবে বলবো আমার প্রতি অন্যায় বিচার করা হয়েছে, আমি এইটুকু পর্যন্ত বলতে পারবো। আমি ন্যায় বিচার পাইনি, কিন্তু আইন কিভাবে ভুল করছে এটা বলার এখতিয়ার আমার নাই। আইন ভুল করছে এটা বলবো হায়ার কোর্ট। আদালত থেকে যদি সবকিছু আপনাকে বুঝিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে যে মোটামুটি হয়েছিল যে বিনিয়োগকারী টাকা পয়সা ফেরত দেওয়ার ব্যাপারে, সে ব্যাপারে কি আপনি কোনো পদক্ষেপ নেবেন যদি আদালত থেকে? এবার আমি একটা কথাটা বুঝাই, আমাদের বিনিয়োগকারী আগে বুঝতে হবে কতজন। আমাদের 45 লক্ষ ডিস্ট্রিবিউটর, তার মধ্যে 17 লক্ষ লোক গাছে বিনিয়োগ করছে। ওই ডিস্ট্রিবিউটররাই কিন্তু বিনিয়োগ করছে। তাহলে তার এখানে দুইটা স্ট্যাটাস, একটা হলো সে ডেস্টিনেট ডিস্ট্রিবিউটর, আর একটা হলো সে ট্রি প্ল্যান্টেশনের 17 লক্ষ বিনিয়োগকারী। আবার তাদের মধ্যে 8.5 লক্ষ লোক সমিতি শেয়ার কিনছে। তার মানে কি ওই একই লোক 3 জায়গায় আছে। তো এরা সবাই কিন্তু আমার ব্যবসায়িক পার্টনার, আমরা ব্যবসা করতেছি। এখন মনে করেন আপনি বা মাহবুব আমাদের স্টাফ থাকা অবস্থায় আপনি আমার 1 লাখ টাকা ধার দিচ্ছেন। আমি যখন আপনাকে 1 লাখ টাকা ফেরত দিচ্ছি, আমি কি আপনাকে চাকরি থেকে আমি টাকাই ফেরত দিচ্ছি? এখানে ব্যাপারটা নাই। এখানে আমার ডিস্ট্রিবিউটরই থাকবে, শুধু তার থেকে যেটা বিনিয়োগ নেওয়া হয়েছে তাকে সে বিনিয়োগের টাকাটা ফেরত দেওয়া হবে। এই উদ্যোগ নিচ্ছি প্রথমে। দ্বিতীয়টা হচ্ছে যেহেতু সে একটা আশা করে টাকাটা দিচ্ছে, আর তার আশা রাখার জন্য আমি কিছু প্রপার্টি কিনছি, এবং তার সাথে আমার সেকেন্ড আন্ডারস্ট্যান্ডিং হবে ওই সম্পত্তি কেনার থেকে যদি লাভ হয় আনুপাতিক হারে তাকে আমি লাভ দিলাম, কিন্তু আগে দেবো তার অরিজিনাল করে। অরিজিনাল না দিলে তো আমি তার সাথে ট্রাস্ট বিল্ড করতে পারবো না। তো সেইখানে আমরা ক্লাসিফিকেশন করব, যার নিড বেশি তারা আগে ফেরত দেবো, তারপরে যেমন মনে করেন আমি যদি এইভাবে এখন একদম প্র্যাকটিক্যাল কথাই বলি, তাহলে ডেস্টিনি সব টাকা ফেরত দেওয়ার সময় সর্বশেষ যে 2 ব্যক্তিরে আপনাকে ফেরত দিবে আপনার তার মানে কি দাঁড়ালো, এটা হলো একটা লাস্ট 2 জন আপনাদের আগে বাকিদের দেওয়া হবে। ক্লিয়ার হয়েছে? আমি সর্বশেষ একটা বিষয় যেটা আমরা জানার ব্যাপার, সেটা হচ্ছে এই যে দীর্ঘ 12 বছর কতিপয় মিডিয়া যে প্রপাগান্ডা ছেড়ে গেছে, নেগেটিভ একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছে। ডিস্ট্রিবিউটররা বিশেষ করে অনেকে গ্রামে যেতে পারছে না। এখন কালকের পর থেকে মোটামুটি সবার মধ্যে একটা আমার কথা বুঝেন, আপনারা মিডিয়াকে সরাসরি এভাবে দোষ না দিয়ে আগে তার দিক থেকে কতিপয় স্যার না, আপনি কতিপয় বলবে তাদের কথা বলি। মিডিয়া নিউজ কেন প্রচার করছে? মিডিয়ার কাজ কি? আমাদেরকে করানো হবে প্রচার করলে কি হয়? ওনার বিজনেস হয়। মিডিয়ার কাজ করছে, মিডিয়া তার ব্যবসায়িক কর্মকাণ্ড চালাচ্ছে। আর আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে আপনি এটার প্রতিবাদ করবেন। তাহলে আপনি কি করতেছেন? আপনি আপনার কাজ করতেছেন। এটাই তো জগতের নিয়ম। মিডিয়া বলবে আপনি প্রতিবাদ করবেন না, মিডিয়া বলবে আপনি প্রতিবাদ করবেন। কিন্তু মিডিয়া বললেই যে আপনার বিচার হয়ে যাচ্ছে, আপনি অপরাধী, এটা মিডিয়া কোনোদিন বলে না।
মসজিদে যখন আজান দেয় সবারই নামাজে ডাকে, আর হিন্দু যদি বলে এবারে আমার ডাকি কেন, তো আপনি কবেন না ওই আপনারা ডাকছে কি প্রমাণ আছে? সে সবারই ডাকতেছে যে মুসলমান সে যাবে। মিডিয়া যখন আপনাকে বলতেছে আপনি রাগেন কেন, যে অপরাধী সে বুঝবে সেটা। আমি অপরাধ করি নাই। যেমন একদিন এক লোকের আরেক লোকে গালি দিচ্ছে উনি চলে গেছে, তো উনি বলছে আপনারা গালি দিচ্ছে, আপনি শুনছেন না? কে, কখন, কি গালি দিচ্ছে? তো আপনি শুনেন না? না তো আমি তো শুনছি। তাহলে আপনারা দিচ্ছে, আমি তো শুনিই নেই। অ্যাকসেপ্ট না করলে আমি শুনি না। এখন মিডিয়া বললো, মিডিয়া তো ভাই ব্যবসা করতে ভাই, আপনারা জানেন মিডিয়াতে এখন দুইটা কালচার চেঞ্জ হয়ে গেছে। অ্যাকচুয়ালি মিডিয়ার এখন জনগণের সম্পত্তি না, মিডিয়া হচ্ছে এখন ব্যবসায়ীদের সম্পত্তি। ব্যবসায়ীরা মিডিয়া দিয়ে ব্যবসা করে, তাহলে মিডিয়া হচ্ছে একটা ব্যবসা। আর সাংবাদিকেরা এখন কিন্তু সাংবাদিকেরা করে না, তারা করে চাকরি। তারা প্রতিষ্ঠানের মালিকের চাকরি করে, তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে একমাত্র ওই প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের মালিক ছাড়া তোমরা সবার বিরুদ্ধে কলম ধরতে পারবে, আর কারো বিরুদ্ধে, এদের বিরুদ্ধে কলম ধরা যাবে না। এটাও চেঞ্জ হয়ে গেছে। আপনি দেখবেন আমার বিরুদ্ধে বৈশাখী বা দড়ি কৃষ্ণী কোনদিন নিউজ করবে না, এটা অত্যন্ত খারাপ। যেদিন আপনারা আমার বিরুদ্ধে নিউজ করতে পারবেন সেদিন আপনি নিজের মিডিয়া দাবি, আদারওয়াইজ আপনি দেখবেন যে এটা ডেস্টিনির ব্যবসা প্রতিষ্ঠান। মিডিয়া এখন মিডিয়া নেই, ব্যবসা প্রতিষ্ঠান করেছে, সব মিডিয়া ধুমসে বিজনেস করতেছে। এটা হলো দুঃখজনক। আগের সে মিডিয়া আছে নাকি? স্যার এখানে আরেকটা ব্যাপার একটু করতে যে ডিস্ট্রিবিউটর যারা আছে তাদের জন্য আগে আপনি যে একটা অনুষ্ঠান প্রশিক্ষণ শুরু করেছিলেন, এরকম কোনো পরিকল্পনা আছে কি ডিস্ট্রিবিউটরদের জন্য? মানে আমি জানি না, সেটা যদি বৈশাখী টিভি সাংবাদিকেরা আমাকে জেরা করতে চায় আমি আসবো, কিন্তু শর্ত একটা, আমাকে জেরা করতে হবে। যার সাহস আছে আমাকে তাকে জেরা করার, তার সামনে যাবো। আমি এই জন্য মিঠুন মুস্তাফিজের খুঁজতেছি, তারে দরকার। মিঠুন মুস্তাফিজ আমাকে দুর্দান্ত জেরা করতে, না এই দুর্দান্ত জেরা করতে আমার খুব পছন্দ হয়েছে। আমাকে একদিন রাহুল রায় বলতেছিল, আমি আপনার সাক্ষাৎকার নেবো, আপনি কি কোশ্চেন করে দেখে নেবেন? আমি নো কোশ্চেন অ্যাবাউট ইট। কিসের কোশ্চেন দেবেন? কেন? আমি লাইভ যা বলবেন তাই উত্তর দেবো। আপনার রেডি আছেন? আমি অবশ্যই অলওয়েজ রেডি। রাহুল রায় আমাকে ভাবতেছিল যে আপনি কি দেখে দিবেন? আমি কিসে দেখা দেখি? দেখে দেওয়া মানে তো নাটক, যে এটা আপনি এইভাবে বলবো, আপনি এইভাবে উত্তর দিবেন। রাজধানীর একটা সীমা আছে। স্যার এখন বিভিন্ন চ্যানেলে কিন্তু আপনি নতুন করে যদি বিভিন্ন টকশোতে যদি কল করা হয় সেক্ষেত্রে আপনি, সেক্ষেত্রে আমি তাদেরকে বিজ্ঞাপনের খরচ পাঠিয়ে দেবো। তারা প্রচার করলো যে ডেস্টিনি শুরু হচ্ছে, আমরা পয়সা দিয়ে দিতে হবে। টক শোতে যাবো কিনা এটা আমি জানি না। আমি বলছি যে আমাদের বিরুদ্ধে প্রচার করে তাদের বিজ্ঞাপনের খরচটা পাঠিয়ে দেবো, যে আপনারা এটা প্রচার করার জন্য আপনাদের বেশি টাকা দিতে পারলাম, সামান্য দিয়ে আমি বাইরে এসেছি, আবার ডেস্টিনি চালু হচ্ছে, আপনি এটা আতঙ্ক সৃষ্টি করে দেন। আগে আমরা আনঅফিশিয়ালি যেটা জানতে পারলাম বা যে বিষয়টি আপনি এখানে আইনের বিষয়ে নিয়ে কথা বললেন যে 6 মাসের মধ্যে টাকা পরিশোধের যে একটা বিষয়, সেটা জজ সাহেব একটা ডাইরেকশন দিচ্ছে 6 মাসের মধ্যে যদি আমি শোধ না করি, আমি না শুধু সবাইকে 386 কার্যবিধি অনুযায়ী সরকারকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হচ্ছে, ওইভাবে লেখা আছে সরকার। ঠিক আছে, থ্যাংক ইউ, ওকে, আল্লাহ হাফিজ। এখন আমার কিছু গেস্ট আসছে, একটু আসছে।